আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতি আসলে এক অদ্ভুত নাট্যমঞ্চ, যেখানে পর্দা নামার পরও নাটক থামে না, বরং পর্দার আড়ালে নতুন স্ক্রিপ্ট লেখা শুরু হয়। আমরা কিন্তু মনে করেছিলাম গল্প বুঝি চুকে গেছে, কিন্তু ঘটনা কি সত্যি অতটা সহজ? জুলাই বিপ্লবের সেই উত্তাল দিনগুলোর কথা একটু ভাবুন তো, যখন রাস্তায়, রাজপথে হাজার হাজার মানুষের হুঙ্কার ছিল, ক্ষমতার মসনদ কেঁপে উঠেছিল। আর তারপর এলো সেই ঐতিহাসিক 5ই আগস্ট। কিন্তু ঠিক 2 বছরের মাথায় এসে আজ আবার সেই 5ই আগস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে হঠাৎ করেই কেন এই রাজধানীর হাওয়া এত গরম হয়ে উঠল? ঢাকার কূটনৈতিক পাড়ায় কেন মাঝরাতে নিয়ন বাতিগুলো জ্বলে উঠছে? কেন হঠাৎ করে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে রুদ্ধদ্বার বৈঠক সারতে হচ্ছে? দর্শক, যে শেখ হাসিনাকে নিয়ে বলা হয়েছিল তিনি ইতিহাসে তলিয়ে গেছেন, যার রাজনৈতিক অস্তিত্বকে প্রায় অস্বীকার করার চেষ্টা চলছিল, হঠাৎ করেই তার দিল্লিতে একটা সাংবাদিক সম্মেলনে বার্তা দেওয়ার খবরে কেন গোটা রাজপথ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত থরথর করে কাঁপছে? তবে কি দিল্লি এবং ঢাকার রাজনৈতিক যে সমীকরণ, সেই সমীকরণে এমন কোনো গোপন চাল তৈরি হচ্ছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে গেছে? নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন নতুন শাসক গোষ্ঠী তাদের নিজেদের ছায়াকেই এখন সবচেয়ে বড় শত্রু মনে করতে শুরু করেছে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুব সোজা নয়। আর আজকে আমরা এই রাজনৈতিক দাবা খেলার প্রতিটি চাল, প্রতিটি গুটির আসল খেলা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দর্শক, আসলে ক্ষমতা বদল হলেই কি কোনো একটা বিশাল রাজনৈতিক দলকে দেশ থেকে মুছে ফেলা যায়? ইতিহাস কিন্তু সবসময় উল্টো কথা বলে। শেখ হাসিনা দিল্লিতে আশ্রিত আছেন প্রায় 2টি বছর হয়ে গেল। বলা হয়েছিল তিনি কেবল একজন রাজনৈতিক শরণার্থী, তার করার কিছু নেই, তার দল একেবারেই নিঃশেষ হয়ে গেছে, রাজপথে তাদের কোনো ভূমিকা নেই, দেশের শীর্ষ নেতারা কারাগারে কিংবা আত্মগোপনে, এমনকি তৃণমূলের নেতাকর্মীরাও ছত্রভঙ্গ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সকালে মিডিয়ার সামনে হাসি মুখে বেশ জোর গলাতেই বলেছিলেন, যে দল নিষিদ্ধ, যার প্রধান বিদেশে বসে আছেন, তারা আবার কি করবে? কার কাছে সরকার নালিশ জানাবে? কার কথাই বা সরকারের কি যায় আসে? অথচ সকালের সেই যে আত্মবিশ্বাসী হাসি, সেই হাসির রেশ কাটতে না কাটতেই বেলা নামার সাথে সাথে দৃশ্যের কিন্তু পট পরিবর্তন হয়ে গেল। পররাষ্ট্রমন্ত্রীর মুখের কথা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তড়িঘড়ি করে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে ডেকে পাঠালেন। কূটনৈতিক শিষ্টাচারের বহু নিয়ম ভেঙে সোজা জানিয়ে দেয়া হলো, দিল্লির মাটিতে বসে শেখ হাসিনা যেন কোনো রকম ভাষণ বা ভিডিও বার্তা না দিতে পারেন, তার ব্যবস্থা ভারতকেই করতে হবে। দর্শক, এখন প্রশ্ন হলো, স্বাভাবিকভাবেই সকালে যাদের কিছু করার ক্ষমতা নেই বলে উড়িয়ে দেয়া হলো, তাদের একটা অডিও বা ভিডিও বার্তার খবর শুনে সন্ধ্যায় সরকারের এই হাঁসফাঁস অবস্থা কেন? এটা কি সরকারের প্রবল আত্মবিশ্বাসের লক্ষণ, নাকি নিজেদের ভেতরকার তৈরি হওয়া কোনো ভীতি এবং এর সাথে দুর্বলতার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ? দেখুন, আমরা যদি এই দিল্লির দৃশ্যপট একটু ভালো করে খেয়াল করি, তাহলে দেখব বিষয়টিকে যেভাবে আসলে হালকা করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, জল কিন্তু ততটা ঘোলা না হয়ে পরিষ্কার হচ্ছে না। দিল্লির সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আগামী 5ই আগস্ট একটি বিশেষ সেমিনার আয়োজন করা হয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও। বলা হচ্ছে, সেখানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে ভার্চুয়ালি যুক্ত হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু যুক্তই হবেন না, আন্তর্জাতিক মহলে ছড়ানো খবর অনুযায়ী তিনি নাকি ডিসেম্বরে দেশে ফেরার এক সম্ভাব্য সময়সূচি এবং তার ভবিষ্যতের রাজনৈতিক দর্শন স্পষ্ট করবেন। এবার একটু ঠান্ডা মাথায় ভাবুন, 2 বছর ধরে যাকে একেবারেই নীরব করে রাখা হয়েছিল,
যাকে নিয়ে সরকার বলছিল তার রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু তার একের পর এক সাক্ষাৎকার ছাপানো হচ্ছে। এবং এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্টে তিনি প্রকাশ্যে আসবেন 2 বছর পর, এটি শোনার পর বর্তমানে দেশের রাজনীতিতে এমন পরিস্থিতি আসলে কেন তৈরি হলো? দর্শক, রয়টার্স বলুন, এপি বলুন, কিংবা জাপানের কিউটো নিউজ, সর্বত্রই তার সাক্ষাৎকার প্রকাশিত হচ্ছে এবং সেখানে তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি দেশে ফিরে আদালতে মুখোমুখি হতে চান। আন্তর্জাতিক বিশ্ব যখন তার বক্তব্য গুরুত্বের সাথে ছাপছে, তখন ঢাকা সরকারের মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সেই শব্দগুলো। কিন্তু কথা হলো, সরকার যদি সত্যি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিজেদের জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তায় বিশ্বাসী হয়, তবে অন্য দেশের মাটিতে বসিয়ে দেয়া একটা ভাষণ কেন এত ভীতি? তবে কি সরকারের ভেতর এমন কোনো অদৃশ্য ভয় কাজ করছে যে শেখ হাসিনার একটিমাত্র বার্তাই ঝড়ের গতিতে সবকিছু স্তব্ধ করে দিতে পারে বর্তমান যে ক্ষমতা, সেই ক্ষমতার ভিতকে? দর্শক, এখানে আরো একটা বড় রহস্য লুকিয়ে আছে কূটনৈতিক খেলায়। ভারতের হাই কমিশনারের সাথে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কড়া সুরেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো। সেখানে স্পষ্ট বলা হলো, ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেন বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করার মতো কোনো কাজ করতে না দেয়া হয়। এমনকি বলা হলো, এই ঘটনা যদি ঘটে তবে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি ক্ষতিগ্রস্ত হতে পারে। দর্শক, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি এই বাক্যটিকে ব্যবচ্ছেদ করি, তবে এটা কূটনৈতিক ভাষার মোড়কে এক প্রকার হুমকি ছাড়া আর কিছুই নয়। অথচ মজার ব্যাপার হলো, এই বৈঠকের পর ভারতীয় হাই কমিশন তাদের নিজেদের অফিসিয়াল পেজে যে বিবৃতি দিল, সেখানে কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো নাম গন্ধ তারা নেয়নি। ভারতীয় পক্ষ খুব চতুরতার সাথে জানালো, দুই দেশের সম্পর্ক জনগণ কেন্দ্রিক এবং উভয় দেশের কল্যাণেই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এমনকি আন্তর্জাতিক মিডিয়া ক্লাবের প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতের মাটিতে বসে মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা সত্ত্বেও সাংবাদিকতার নিরপেক্ষতার খাতিরে তারা সাবেক প্রধানমন্ত্রীকে কথা বলার সুযোগ দিচ্ছেন। দর্শক, এখন ভারতের এই যে একটা নীরব কূটনৈতিক অবস্থান, একে আসলে আপনি কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ভারত সরকার একদিকে বলছে শেখ হাসিনা তাদের অতিথি, অন্যদিকে তাদের দেশের আইন অনুযায়ী অতিথির বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার সংস্কৃতি তাদের নেই। তার মানে কি দাঁড়ালো? তার মানে কি ভারত সরকার কৌশলগতভাবে শেখ হাসিনাকে এক বিশাল কার্ড হিসাবে ঢাকার টেবিলের উপর ঝুলিয়ে রাখছে? দর্শক, আমরা যারা রাজনীতিতে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি, একটু গভীরে গিয়ে জানার চেষ্টা করি, তারা জানি যে এই খেলায় কোনো কিছুই আসলে দুর্ঘটনাবশত ঘটে না। যখন জামায়াত কিংবা বিএনপির শক্তিশালী মুখপাত্ররা টিভিতে এসে বলছেন এগুলো নাকি সস্তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এতে সরকারের কোনো কিছু যায় আসে না, তখন সরকার কেন সেই কথা শুনে শান্ত থাকতে পারছে না? বিরোধী দলগুলো তো মুখে বলছে শেখ হাসিনার কোনো গুরুত্ব নেই, কিন্তু রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে সরকারের নীতি নির্ধারকদের। সরকারের এই দ্বিমুখী নীতি কিন্তু আসল টুইস্ট এখানে তৈরি করেছে। একদিকে মুখে বলা হচ্ছে তাদের কোনো ক্ষমতা নেই, তারা বিচ্ছিন্ন, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ট্রাম্পের প্রতিনিধি আসার সাথে সাথেই তড়িঘড়ি করে দিল্লির কাছে আমরা দেখলাম যে নালিশ ঠুকে দেওয়া হচ্ছে। কিন্তু দর্শক, ভারতের রাষ্ট্রদূত কি আসলেই জানতেন না যে 5ই আগস্ট দিল্লিতে কি হতে যাচ্ছে? আমার মনে হয় তিনি অবশ্যই জানতেন। কূটনীতির দুনিয়ায় তথ্য আগে পৌঁছায়, পদক্ষেপ পরে আসে। ভারত সরকার যে বিষয়টি আগে থেকেই জানতো এবং ভারতীয় হাই কমিশনার যে বাংলাদেশকে মুলায়েম ভাষায় বললেন, ঠিক আছে, আমরা বিষয়টির খোঁজ খবর নেব, এর অর্থ কিন্তু খুবই স্পষ্ট। আমরা খোঁজ খবর নেব কথার আসল অর্থ হলো আমরা বিষয়টি দেখছি, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমরাই নেব।
তোমরা যতই আসলে উদ্বেগ প্রকাশ করো না কেন, এই যে ঢাকাকে একটি কৌশলীয় উত্তর দিয়ে এড়িয়ে যাওয়া, এটাই কিন্তু প্রমাণ করে ঢাকার উদ্বেগ দিল্লির কাছে আসলে কতটা গুরুত্ব পাচ্ছে এবং কতটা গুরুত্ব পাচ্ছে না। কিন্তু প্রশ্ন থাকতেই পারে, শেখ হাসিনা যদি সত্যি অডিও বার্তা দেন বা ভিডিও বার্তা দেন, তবে সেখানে এমন কি থাকতে পারে যার জন্য সরকার আসলে এত ভীত? আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, বিগত 2 বছরে শেখ হাসিনা দিল্লি থেকে দেশ জুড়ে দলের নেতাকর্মীদের সাথে প্রায় 145টিরও বেশি অনলাইন বৈঠক করেছেন। তৃণমূলের সাথে সরাসরি যোগাযোগ রেখে তিনি কিন্তু যুবলীগ, ছাত্রলীগ এবং মূল দলের কমিটি পুনর্গঠন করে চলেছেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেমন চট্টগ্রাম থেকে শুরু করে দেশের আনাচে কানাচে যে খুব জমছে, তার নেপথ্যে কিন্তু তার সেই অদৃশ্য সুতোর যে টান, সেই টানটাই বিদ্যমান। এখন এই পরিস্থিতি যদি সত্যি হয়, তবে বলতে হয় আওয়ামী লীগকে মাঠ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে দাবি সরকার আসলে এতদিন ধরে করে আসছিল, তা কেবলমাত্র মুখের বুলি, কাগজে কলমে আর সরকারি ফাইলে আটকে আছে, বাস্তবে নয়। আর তাই 5ই আগস্ট যে দিনটিকে বর্তমান সরকার তাদের বিজয়ের দিন হিসাবে উদযাপন করতে চায়, ঠিক সেই দিনেই যদি শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে দাঁড়িয়ে তার যে ভবিষ্যৎ রাজনীতি, সেই ভবিষ্যৎ রাজনীতির রোডম্যাপ কোনোভাবে ঘোষণা করে বসেন, তবে বিজয়ের সেই আনন্দ এক নিমেষেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সরকার খুব ভালো করেই জানে, 2 বছরের শাসনের পর দেশের সাধারণ মানুষের ভেতরে আসলে যে পরিমাণ হতাশা তৈরি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক নিরাপত্তার অভাব, সেই অসন্তোষের আগুনে শেখ হাসিনার একটা বক্তব্য, একটা উক্তি হতে পারে দেশ জুড়ে এক বিরাট বিস্ফোরণের বড় জ্বালানি। দর্শক, আমরা যদি আরো একটু পেছনের দিকে ফিরে তাকাই, তবে রাজনৈতিক দর্শনের জায়গা থেকে একটি চমৎকার সমীকরণ কিন্তু দেখতে পাই। একটা দলকে যখন আপনি ক্ষমতার জোর দিয়ে চেপে রাখার চেষ্টা করবেন, নিষিদ্ধ ঘোষণা করবেন, তাদের মতামত প্রকাশ করতে দেবেন না, তখন সেই দলটি আরো বেশি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে শক্তিশালী হয়ে ওঠে। এবং ইতিহাস কিন্তু আমাদেরকে বলে, দমন পীড়নের মাধ্যমে কোনো আদর্শ বা রাজনৈতিক ভিত্তিকে চিরতরে আসলে মুছে ফেলা যায় না, যদি না জনগণের মন থেকে তাদের মুছে ফেলা যায়। আওয়ামী লীগের 15 বছরের যে শাসন আমল, সেই শাসন আমলের অনেক ভুল ত্রুটি হয়তো ছিল, কিন্তু সেই দলের যে বিশাল একটা ভোট ব্যাংক আর বিশাল এক সমর্থন গোষ্ঠী রয়েছে, তাকে এক রাতে অস্বীকার করা সম্ভব? বর্তমান শাসক গোষ্ঠী হয়তো মনে করেছিল শেখ হাসিনা দেশ ছাড়ার সাথে সাথেই সেই বিশাল যে সমর্থক গোষ্ঠী, সেগুলো বাষ্প হয়ে উড়ে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? 2 বছর পর এসে তারা টের পাচ্ছে সমর্থকরা বাষ্প হয়নি, বরং তারা সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। আর ঠিক এই জায়গাতেই বর্তমান সরকারের বড় রাজনৈতিক ব্যর্থতা প্রকাশ পেয়ে যায়। তারা রাজপথ সামলাতে পারছে না, অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে, অথচ তাদের সমস্ত মনোযোগ কোথায়? সমস্ত মনোযোগ এখন আটকে আছে দিল্লিতে বসে এক বৃদ্ধা রাজনীতিবিদ কি অডিও টেপ প্রকাশ করবেন তার উপর। একটি রাষ্ট্র যখন তার দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি অডিও বার্তাকে হুমকি মনে করে, তখন আসলে বুঝতে হবে সেই রাষ্ট্রের যে ভিত্তি, সেই ভিত্তির ভেতরেই কোথাও বড় ধরনের ঘুণ ধরে আছে। আর এই পুরো ঘটনার পেছনে যে আন্তর্জাতিক ভূ রাজনীতি কাজ করছে, তাকেও কিন্তু হালকাভাবে দেখার কোনো সুযোগ এখানে নেই বলে আমি মনে করি। দর্শক, ডোনাল্ড ট্রাম্প সরকারের নতুন বার্তা, মার্কিন দূতের ঢাকা সফর এবং তার পরপরই ভারত সরকারের এই নীরব ভূমিকা, সবকিছু মিলিয়ে রাজনৈতিক আকাশে কিন্তু নতুন মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র হয়তো তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশে একটা নির্দিষ্ট শক্তির উত্থান দেখতে চেয়েছিল, কিন্তু ভারত কি কখনোই চাইবে তাদের একেবারে সীমানা ঘেঁষে কোনো শত্রুভাবাপন্ন বা অস্থিতিশীল সরকার বছরের পর বছর টিকে থাকুক এবং সরকার পরিচালনা করুক? ভারত খুব ভালো করে কিন্তু জানে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনা একটি অত্যন্ত বড় ফ্যাক্টর, এবং এটা তাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন। আর সেই কারণেই তারা ঢাকায় কূটনৈতিক
চাপ থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে থামানোর জন্য কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। ভারত সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে তারা বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। যে ভারত নিজের দেশে বহু রাজনৈতিক দমনপীড়ন চালায়, সেই ভারত আবার যখন বাংলাদেশে শেখ হাসিনার মত প্রকাশের স্বাধীনতার দোহাই দেয়, তখন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে মুচকি হাসি দেয়া ছাড়া আর কোনো উপায় আসলে থাকে না। এটা কি নিছক গণতন্ত্রের প্রতি ভালোবাসা, নাকি ঢাকাকে চাপে রাখার জন্য এক বিরাট কূটনৈতিক মাস্টার স্ট্রোক? তবে ভারতে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে যা ঘটছে সেটা হয়তোবা সামাল দিচ্ছে তাদের নিজেদের স্বার্থে। তবে বাংলাদেশের বিষয়টি এখানে কি? আমি মনে করি বাংলাদেশের বিষয়টিও এখানে তাদের নিজেদের স্বার্থের সাথে জড়িত। কারণ তাদের জাতীয় নিরাপত্তা, তাদের সেভেন সিস্টার্স, এই সব কিছুর নিরাপত্তা কিন্তু বাংলাদেশের হাতে অনেকটাই নির্ভরশীল। সুতরাং এখানে যদি তাদের ফেভারের কোনো সরকার না থাকে, তাহলে টুডো অর টুমোরো তাদের এই যে উদ্বেগের জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তাহীন একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আর ঠিক এই জায়গায় ভারত কিন্তু অত্যন্ত বিচক্ষণ এবং সতর্ক, যার কারণে কূটনৈতিক চাল চালছে এবং কূটনৈতিক চাপও সৃষ্টি করছে। এর পাশাপাশি বাংলাদেশের যে সকল আদেশ রয়েছে, বাংলাদেশের যে সকল কঠোর বার্তা রয়েছে, সেগুলো কিন্তু তারা কূটনৈতিক ভাষার মাধ্যমে অনেকটা তোয়াক্কা না করে বরঞ্চ পাশ কাটিয়ে চলে যাচ্ছে। দর্শক, আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টি মূল্যায়ন করি, তবে কিন্তু বর্তমান সরকারের চরম রাজনৈতিক অপেশাদারিত্বই বারবার চোখে পড়ে। আপনি একদিকে নিজেকে জনগণের ভোটে নির্বাচিত সরকার বলছেন, দাবি করছেন, আপনার পেছনে কোটি কোটি জনতার সমর্থন আছে, আর অন্যদিকে একজন নির্বাসিত নেত্রীর কণ্ঠস্বর স্তব্ধ করতে অন্য দেশের কাছে আকুতি মিনতি করছেন। আপনার যদি জনসমর্থন থাকেই, তবে শেখ হাসিনা অডিও কিংবা ভিডিওতে কি বললেন আর অডিও কিংবা ভিডিওতে কি ঘোষণা দিলেন, তাতে আপনার এত আতঙ্ক আসলে কিসের? জনগণের আদালতে যদি আপনার বিজয় নিশ্চিত থাকে, আপনি যদি বিজয়ী হয়ে থাকেন, তবে প্রতিপক্ষের কথাকে জনগণের সামনেই ভিত্তিহীন প্রমাণ করুন। তা না করে কেন আসলে আন্তর্জাতিক মহল আর ডিপ্লোম্যাটিক চ্যানেলে গিয়ে কান্নাকাটি করতে হবে? এই আকুতি কিন্তু উল্টো প্রতিপক্ষকেই আন্তর্জাতিক বাজারে আরো অনেক বেশি আমার দৃষ্টিতে প্রাসঙ্গিক করে তুলছে। দেখুন, সরকার নিজেই কিন্তু নিজের কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে বসিয়ে দিচ্ছে। তারা যত বেশি এটাকে আটকানোর চেষ্টা করছে, সাধারণ মানুষের কৌতূহল কিন্তু তত গুণ বেড়ে যাচ্ছে। কি এমন বলতে যাচ্ছেন শেখ হাসিনা যা শুনলে সরকার উল্টে যাওয়ার ভয় পাচ্ছে? কথা কিন্তু এখানেই শেষ নয়। এই যে 5ই আগস্টকে ঘিরে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, এর শেষ কোথায়? আওয়ামী লীগ কি আসলেই ডিসেম্বরের মধ্যে কোনো বড় ধরনের রাজনৈতিক অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেলবে, নাকি শেখ হাসিনার এই যে বার্তা, এই বার্তা কেবল তৃণমূল নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার একটা সাময়িক কৌশল মাত্র? যদি এটা কৌশলও হয়ে থাকে, তবে বলতে হয় সেই কৌশলে কিন্তু তারা ইতিমধ্যেই সফল। কেন? কারণ 5ই আগস্টের আগেই তারা বর্তমান সরকারের ঘুম হারাম করে দিতে পেরেছে, তাদেরকে কূটনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে পেরেছে। সরকার এখন ডিফেন্সিভ মুডে চলে গেছে, আর শেখ হাসিনা আক্রমণাত্মক মুডে অবস্থান নিচ্ছেন। দর্শক, রাজনীতির মাঠে যে আগে আক্রমণ করতে পারে, সাইকোলজিক্যাল গেমে কিন্তু জয়টা তারই হয়। সরকার যদি এখন কেবল এই যে বার্তা, এই বার্তা ঠেকানোতেই তাদের শক্তি ক্ষয় করে, তবে দেশের ভেতর জমে থাকা অর্থনৈতিক ও প্রশাসনিক যে সংকটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আরো তীব্র আকার ধারণ করবে, যা শেষ পর্যন্ত আমার দৃষ্টিতে সরকারের নিজের জন্যই কাল হয়ে দাঁড়াবে। এবং এটাই কিন্তু আওয়ামী লীগের মূল সাইকোলজিক্যাল গেম। সবশেষে যদি পুরো বিষয়টিকে একটা সুতোয় বাঁধতে হয়, তবে বলতে হয় ইতিহাস বড় নিষ্ঠুর এক শিক্ষক। ক্ষমতার চেয়ারে বসলে মানুষ প্রায়শই ভুলে যায় যে রাজপথের যে সমীকরণ, তা কিন্তু কখনোই চিরস্থায়ী নয়। আজকে যারা ক্ষমতায় বসে দিল্লিকে কড়া চিঠি পাঠাচ্ছেন, কালকে হয়তো দেখা গেল পরিস্থিতি ঘুরে গেল এবং পরিস্থিতির ঘূর্ণাবতে পড়ে তাদের নিজেদেরকেই আবার নতুন কোনো আশ্রয়ের সন্ধান করতে হতে পারে।
শেখ হাসিনার এই দিল্লির মঞ্চ থেকে ভাষণ দেয়া বা না দেয়ার ইস্যুটি কেবল একটি অডিও কিংবা ভিডিও ক্লিপের বিষয় নয়, এটা হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের এক বিরাট পরীক্ষা এবং একই সাথে বর্তমান সরকারের রাজনৈতিক স্থায়িত্বের এক কঠিন অগ্নি পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, সরকার কি পারবে তাদের উপর জনগণের বিশ্বাস ফিরিয়ে এনে এই ভয়কে জয় করতে, নাকি দিল্লির একটা অডিও কিংবা ভিডিও বার্তাই ঢাকার ক্ষমতার মসনদকে আরো বেশি টালমাটাল করে দেবে? পর্দা কিন্তু কেবলমাত্র উঠতে শুরু করেছে। আসল নাটকের যে অঙ্ক, সেই অঙ্কগুলো এখনো অনেক বাকি। সময় যত গড়াচ্ছে, রাজনৈতিক চালগুলো ততটাই জটিল হচ্ছে। আর সামনের দিনগুলোতে এই ক্ষমতার দাবার বোর্ডে আর কি কি নাটকীয় মোড় আসে তা দেখার জন্য আমাদের অবশ্যই চোখ রাখতে হবে ইতিহাসের সেই অনিবার্য ক্যানভাসে। কারণ রাজনীতি কখনোই আসলে শূন্যস্থান পছন্দ করে না। আর যে ভয় একবার মনের ভিতর ঢুকে পড়ে, তা কিন্তু শত্রুর চেয়েও বেশি মারাত্মক হয়ে ধ্বংস ডেকে আনে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।